আবিরের স্প্যারো পর্ব ১ লিখেছেন সালমা চৌধুরী। নিস্তব্ধ নিশি, এক অদ্ভুত নীরবতায় চারপাশ ছড়িয়ে আছে। মনে হচ্ছে বাতাসও যেন ক্লান্ত হয়ে থেমে গেছে। দূরে কোথাও ঝিঝি পোকা একঘেয়ে ডাকে নিস্তব্ধতার মাঝেও আরও গভীরতা এনে দিয়েছে। চাঁদের স্নিগ্ধ আলো মাটিতে রূপালি পর্দা বিছিয়ে রেখেছে। মাঝে মাঝে ঘাসের ফাঁকে শিশিরের ফোঁটা গড়িয়ে মাটির বুকে নির্দ্বিধায় মিশে যাচ্ছে। এই নিস্তব্ধতায় শহরের কোলাহলও দূরে সরে গেছে। গাছের ডালপালাও নিশ্চুপ, যেন তারাও ঘুমিয়ে পড়েছে। কেবল কারো হৃদয়ের ভেতরকার অনুভূতি সেই নিস্তব্ধতার সঙ্গী হয়ে উঠেছে। অজানা স্বপ্নে বিভোর কেউ একজন স্মৃতির গভীরে হারিয়ে যাচ্ছে। নিশ্চুপ রাতের আবেশে দু চোখ ভেসে উঠেছে। অদৃশ্য এক মায়ার সুর বাজছে হৃদয়ে। চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে নীরবতায় হাঁটছে সে। ভাবনার আকাশ জুড়ে শুধু একটাই নাম শোনা যাচ্ছে, মাহাদিবা খান মেঘ। হৃদয়ের সবটুকু জুড়ে যার অবস্থান, যার ভাবনায় অবেলায় হৃদয় আঙ্গিনায় বিদ্যুৎ চমকায়, মস্তিষ্কের স্নায়ুকোষগুলো সতেজ হয়ে ওঠে, বারংবার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে অনুভূত হয়। সেই মাহাদিবা খান মেঘ। আবির নামক এক যুবকের বুকের বাঁ পাশটার বাসা বাঁধা এক ছোট্ট পাখি। সে তার নাম দিয়েছে আবিরের স্প্যারো। স্প্যারোকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কুরে কুরে খাচ্ছিল তাকে। দূরত্বের পরিধি ক্রমশ বাড়ছে। মনের ভেতরে যে শূন্যতার পাহাড় গড়তে শুরু করেছে, সে পাহাড়ের একাকিত্বের অবসান হওয়া খুব দরকার। তাই একতরফা ভালোবাসার সমাপ্তি টেনে স্প্যারোর মন আঙিনায় নিজের অস্তিত্বের জানান দিতে এসেছে আবির। শুনশান রাস্তা পাশে একটা চায়ের দোকানের সামনে এসে থামল আবির। দোকানে দুই একজন চা খাচ্ছিল। পাশে দুই তিনটা বেঞ্চে ফাঁকা পড়ে আছে। আবির একটা বেঞ্চে গিয়ে বসল। মামাকে চা দিতে বলল, বলে পকেট থেকে ফোন বের করল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক হাস্যোজ্জ্বল ছবি। আবির ছবির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মাই ডিয়ার স্প্যারো, তোমার শান্ত মন এবার অশান্ত হবে। আমায় নিয়ে ভাবতে তুমি বাধ্য হবে। আবির ধীর স্থিরভাবে নিঃশ্বাস ছাড়ল। চারপাশ নীরবতায় যেন হৃদয়ের কোথাও শোনা যায়। কল লিস্ট থেকে একটা নাম্বার বের করে কল করলো। কয়েক সেকেন্ড পর কল রিসিভ হলো। অত্যন্ত ফোর্সে পাশ থেকে ঘুমু ঘুমু কণ্ঠে বলল এক যুবক, হ্যালো, এই শালা, ঘুম থেকে ওঠ। শালা কে? তুই? আপনি কে? তোর বোনের জামাই। মানে কি সব বলছেন? আবির এবার মোলায়েম কণ্ঠে ডাকলো, তানভীর ভাই আমার, মঙ্গল গ্রহ থেকে এবার ফিরে এসো। তানভীর ঝটপট করে শোয়া থেকে উঠে বসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে নামটা দেখলো। অপরিচিত একটা নাম্বার, কিন্তু মানুষটা তার বড্ড পরিচিত। তানভীর উত্তেজিত কণ্ঠে ডাকলো, আমি। তুই 5 মিনিটের মধ্যে আমার কাছে আসবি। বলে ফোনটা রেখে দিল। তানভীর ওয়াশরুমে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে নিল। তাড়াহুড়োতে টি শার্ট আর ট্রাউজার পরেই ছুটল। হালিমা খান ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। তানভীরের ছুটোছুটি দেখে আতঙ্কিত গলায় শুধালেন, কি হলো তানভীর, এভাবে ছুটছিস কেন? তানভীর এবার বলতে নিল, ভাইয়া এসেছে। পর মুহূর্তেই কিছু একটা ভেবে থেমে গেল। ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, একটা জরুরি কাজ আছে আম্মু। ফিরবি কখন? ঠিক নেই। হালিমা খান ফের বললেন, তোর আব্বু সজাগ হলে কি বলবো? কিছু একটা বলে ম্যানেজ দিও আম্মু। তানভীর লম্বা চওড়া, খানিকটা গোলুমলু দেখতে, সম্পর্কে আবিরের চাচাতো ভাই হলেও দুইজনের বন্ধুত্বের গভীরতা খুব প্রখর। হাজারো মানুষের ভিড়ে তাদের মধ্যকার বন্ধন অন্যরকমভাবে সবার নজর কাড়তে সক্ষম। দূর থেকে আবিরকে এক পলক দেখেই ছুটল তানভীর। এক দৌড়ে আবিরের সামনে গিয়ে দাঁড়ালো।
তানভীরের নিঃশ্বাস এলোমেলো। আবির চোখ তুলে চাইল। ছোটবেলার মতোই আবেগে ভেসে গেল দুজন। তানভীর ভেজা চোখে আবিরের দিকে তাকিয়ে রইল। কতগুলো দিন পর একসাথে হলো দুজন। আবির উঠে দাঁড়াতেই জড়িয়ে ধরল তানভীর। ভ্রাতৃত্বের বন্ধনের সামনে সুদীর্ঘ সময়ের দূরত্ব কিছুই না। সময় যেন তাদের একটুও আলাদা করতে পারেনি। বুকের ভেতরে জমে থাকা ভালোবাসা এক মুহূর্তেই উতলে উঠল। আবিরও শক্ত হাতে বাঁধনে আটকে ধরল তানভীরকে। অনিরে দুচোখ সিক্ত, অথচ ঠোঁটে অকৃত্রিম হাসি। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আলিঙ্গনের ভেতর স্পষ্ট হয়ে উঠল হাজারো না বলা কথা। অপেক্ষার ব্যথা, মনের টান, আর বন্ধুর মতো খুনসুটিতে ভরা সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ল। এর আগেও এয়ারপোর্টে দেখা হয়েছিল দুজনের, তবে সেই দেখা ছিল ক্ষণিকের, কথা হয়েছিল খুব অল্প। দীর্ঘ সময়ের নীরবতার ভেঙে আবির জানতে চাইল, কাঁদছিস কেন? তোর সঙ্গে কান্না মানায় না ভাই। তানভীর উত্তর দিল না। তানভীরের মাথায় হাত বুলিয়ে আবির মৃদু স্বরে বলল, অনেক দিন একসাথে চা খাওয়া হয় না, একসাথে হাঁটা হয় না। তানভীর মলিন গলায় বলল, তুমি তো আমাকে ফেলে বহু দূরে চলে গেলে। মেয়েদের মতো অভিমান করিস না, এই অভিমান শুধু তোর বোনকেই মানায়। বনু এখন আর আগের মতো অভিমান করে না, অনেক ম্যাচিওর হয়ে গেছে। কিভাবে বুঝলি? তানভীর সরল মনে জবাব দিল, তুমি দেখলেই বুঝতে পারবে। আবির মৃদু স্বরে বলল, তাকে দেখতেই তো এসেছি। তাহলে বাসায় যাওনি কেন? বাসায় গেলে সবার সঙ্গে দেখা হয়ে যেত। যাব কিছুদিন পর। তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, তার আগ পর্যন্ত কোথায় থাকবে? রাকিবের বাসায় থাকবো। তানভীর চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, ওই বাসায় থাকাটা কি খুব দরকার? তুমি তো আমার সাথেই থাকতে পারতে। বড় আব্বু জানতে পারলে মন খারাপ করবে না? সমস্যা নেই, আব্বু জিজ্ঞেস করলে সত্যিটা বলবো। রাকিব খুব করে চাচ্ছিল তাকে যেন কিছুদিন সময় দেই। তাছাড়া অফিসের কিছু কাজ আছে, একসাথে থাকলে টুকটাক কিছু প্ল্যানিংও করা যাবে। তোমার যা ভালো মনে হয়। আবির আর তানভীর চা খেতে খেতে গল্প করতে লাগলো। কত শত না বলা কথা জমে আছে মনের কোণে। জোয়ার ভাটায় কাটানো দিনগুলো এখন কেবল স্মৃতির পাতায়। গল্পের এক পর্যায়ে আবির জিজ্ঞেস করলো, মেঘ কেমন আছে? তানভীর মুচকি হেসে জবাব দিল, সে খবর আমার থেকে নেবে কেন? নিজেই না হয় নাও। ও কি আমার কথা মনে করে? তুমি কে? তোমার কথা মনে করবে কোন দুঃখে? আবির কিছুটা ক্ষিপ্ত হলো, রাগী স্বরে বলল, তোর বোনকে বিয়ে করব আমি, তারপর বলিস আমি কে। তানভীর আনমনে হাসল, আর চোখে আবিরকে এক নজর দেখে শান্ত কণ্ঠে বলল, আমার বোনের জন্য এরকম বিয়ের অফার প্রতিদিনই আসে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সিরিয়াল? তো সিরিয়ালের খাতায় আমি ছিঁড়ে ফেলবো। সব সিরিয়াল ব্রেক করে তোর বোনকে আমার করে নিব, মিলিয়ে নিস। তানভীরের কণ্ঠস্বর ভারী, গম্ভীর গলায় ফের বলল, এই তোমার যোগ্যতা? খুব তো বলেছিলে পড়াশোনা করব, যোগ্যতা অর্জন করব, তোর বোনকে সসম্মানে আমার বউ বানাবো, এই তার নমুনা? আবির ভ্রু কুঁচকালো, বক্র দৃষ্টিতে তানভীরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তানভীরের গুরু গম্ভীর ভাবসাব কিছুক্ষণ পরখ করে মৃদু স্বরে বলতে শুরু করলো, ও আচ্ছা, আপনি তাহলে সম্বন্ধীর মুডে আছেন। সরি, ভুলে গিয়েছিলাম। তো ভাইজান, আপনি বিশ্বাস করুন, আমি ভালো হয়ে গিয়েছি। বস্তা ভরে সার্টিফিকেট অর্জন করে নিয়ে এসেছি। আপনি আর আপনার আব্বাজান মিলে সারা দিনও আমার অ্যাচিভমেন্ট দেখে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ। এখন আমার একটাই লক্ষ্য। তানভীর মৃদু হেসে আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, সেটা কি? আপনার বোনকে বিয়ে করে আমার নামের পাশে বিবাহিত ট্যাগ লাগানো, তারপর আপনাদের সামনে বিয়ের সার্টিফিকেট রেখে বলবো, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছি। আমার সাফল্যের খাতা আজ পরিপূর্ণ হলো। যদিও অলিখিতভাবে সাফল্যের খাতা একটা শূন্যস্থান এখনও রয়ে যাবে। তানভীর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? আবির মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কামড়ে লাজুক ভাব নিয়ে বলল, আমার বাবা হওয়া।
তানভীর কাশতে কাশতে বলল, তোমার ভাবনা এত দূর? কেউ একজন আসুক, ছোট ছোট পায়ে পুরো বাড়ি ছোটাছুটি করুক, আর আদুরে কণ্ঠে বলুক, মামা আমাকে চকলেট এনে দাও। ভালো লাগবে না তোর? আমি তো খুব করে চাই। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বিয়ের তো কোনো খোঁজ খবরই নেই, এখনই বাবা হওয়ার চিন্তায় আছো? আমার বোন আদৌ তোমাকে বিয়ে করবে কি না? আবির ঠোঁট বাঁকিয়ে হাসল। তোর বোন বিয়ে না করলে আমি তাকে বিয়ে করব। তানভীর কোনো কথা বলছে না। আবির এক প্রকার সন্দেহের দৃষ্টিতে তাকালো, চিন্তিত কণ্ঠে বলল, বাই এনি চান্স তুই কি আমার নামে বদনাম করেছিস? কি যাতা বলছো? আমি বদনাম করতে যাব কেন? আমি যতদূর বনুকে জানি এর মাথায় এসব কোনো চিন্তা ভাবনা একদমই নেই। তাছাড়া তোমার সাথে ছোটবেলা থেকে ওর দ্বন্দ্ব লেগেই আছে, তাই বললাম একটু কষ্ট হবে। আবির নিশ্চিত কণ্ঠে বলল, যে ভালোবাসায় যত রিস্ক সে ভালোবাসা তত বিশুদ্ধ। একটা সময় আসবে যখন তোর বোন আমার জন্য দিওয়ানা হয়ে যাবে, আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে, ঠিক যেমনটা এখন আমার মধ্যে চলছে। তানভীরের ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটল, বুকে আটকে থাকা উষ্ণ গলায় নিঃশ্বাস ছাড়ল। কোমল কণ্ঠে বলল, আমার বোনকে সামলে নিও ভাই, ওর সাথে আমার নারীর সম্পর্ক খুব অবুঝ। তুমি যেমন আমার ভাই, তেমনি মেঘও আমার একমাত্র বোন। তোমার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক। তুমি যেভাবে ওকে আগলে রাখতে বলেছিলে, আমি তোমার দেওয়া কথা আচরও পড়তে দেইনি, অক্ষরে অক্ষরে পালন করেছি। বনুকে নিয়ে ভাবতে ভাবতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিলাম। তোমার সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। তাকে ঘিরে সুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভোরে। ভাই, বন্ধু, গার্ডিয়ান সব দিক দিয়ে একা সামলিয়েছি। এত দায়িত্ব পালন করতে করতে আমি নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছি। তোমার গচ্ছিত রেখে যাওয়া অমূল্য সম্পত্তি আজ তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। প্রণয় ঘরে আগলে রেখো তাকে, যাকে ঘিরে মুখের আবেশে কত শত স্বপ্ন দেখেছ ভোরে। আজ থেকে আমার মুক্তি। আমার বোন এখন থেকে তোমার, তাই তোমার ভালোবাসাকে সামলানোর গুরু দায়িত্বটাও তোমার। আবির মুচকি হাসল, তারপর মেকি স্বরে বলল, সে না হয় নিলাম, কিন্তু এখন তো চিন্তা হচ্ছে আমার। তানভীর ব্যস্ত কণ্ঠে আওড়ালো, কি চিন্তা? তোর বোন যদি আমাকে দেখেই বলে হাই আই হেট ইউ, তখন? তানভীর এবার শব্দ করে হাসল, হাসতে হাসতে বলল, বলতেই পারে। তোমার রূপের যে বাহার, পাগলও তোমার চেয়ে সুদর্শন দেখতে। আবির বিষণ্ণ চেহারায় তানভীরের দিকে তাকালো। আবছা আলোয় উস্কো খুস্কো চুলগুলো ঝলমল করছে, মৃদু হাওয়ায় উঠতে থাকা চুলগুলো অগ্রভাগে দু চোখে ঢেকে যাচ্ছে। আবির হাত দিয়ে চুল ঠিক করতে করতে মলিন কণ্ঠে বলল, তোর মতো দেখতে না বলে আজ এমনভাবে খোঁটা দিলি? তোর জন্য মেয়েরা পাগল হতেই পারে, আমার ভাই এত লোভ নেই। আমি জীবনে একজনকেই বউয়ের নজরে দেখেছি, বাকি সবাই আমার দৃষ্টিতে খালার সমতুল্য। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, রাতে খেয়েছো কিছু? বাসায় যেহেতু যাব না, তাহলে বাইরেই খেতে হবে। হ্যাঁ চল। তাছাড়া তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হাঁটতে হাঁটতে শুনছি, চলো।